আমরা আলোচনা করছিলাম এই যে অভিবাসীদের নানান ধরনের দুঃখ দুর্দশার কথা এবং এর পেছনের কারণগুলো নিয়েও আলোচনা করছিলাম। আসলে কারা জড়িত বিভিন্ন সময়। আপনি চট্টগ্রাম রেঞ্জে রয়েছেন, নিশ্চয়ই কাজ করেছেন, সেখানকার অভিজ্ঞতাও রয়েছে। একটু সেখানকার আপনার অভিজ্ঞতার আলোকে জানতে চাই যে বিভিন্ন সময়ে আপনাদের তথ্য কি বলছে, যে কিভাবে আসলে এই মানুষগুলো, যেটি স্টুডিওতে আলোচনা হচ্ছিল, যে আমাদের যারা বর্ডারে দায়িত্ব রয়েছেন কিংবা এর সাথে সংশ্লিষ্ট, যদি তাদের কোনো শিথিল অবস্থান না থাকে তাহলে মানুষগুলো কি করে আসলে বেরিয়ে যাচ্ছে? হ্যাঁ, ওনাদের প্রথমে ধন্যবাদ জানাই। খুবই তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। কিন্তু এক্ষেত্রে আমি একটু ওনাদের কথার সাথে একটু অ্যাড করতে চাই এভাবে যে, হ্যাঁ, আইন শৃঙ্খলা বাহিনীর হিসেবে আমাদের একটা দায়িত্ব তো অবশ্যই রয়েছে এবং সেটা আমরা আমাদের জায়গা থেকে যথেষ্ট পালনও করছি যে আমরা যদি শক্ত হই তাহলে কিভাবে বের হয়। এটা যেমন একটা কথা, প্রাসঙ্গিক কথা, সাথে এটাও বলতে চাই যে আমার অভিজ্ঞতা থেকে যে যারা যায় তারা প্রথম দিকে এত গোপনীয় ভাবে এই কাজগুলো করে, দালালের সাথে যোগাযোগ, প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ, এমনকি কবে বিদেশ যাবে সেটা অনেকে বলে না। কারণ তারা নিজেরা হয়তো জানে যে তাদের যাওয়ার সিস্টেমটা ঠিক বৈধ না। বৈধ বলতে আমি বুঝাচ্ছি যে ভালো জায়গায় যাওয়া এবং ডিএমইটি যে লিগ্যাল ভাবে চেক করে, এমবাসির মাধ্যমে করে একটা কার্ড দেয়, সে কার্ড দিয়ে যায়, সেভাবে না। এই জন্য তারা নিজেরা প্রকাশ করে না। এটা একভাবে, যার কারণে আমরা জানতে পারি না। আবার একেবারে যে আমরা চেক করি না বিষয়টা তা না, আমরা যথেষ্ট চেক করি। যেমন আমি যদি আমার বিভাগের পরিসংখ্যান বলি আপনাকে, গত 6 মাসে কক্সবাজারে আমরা ভিকটিম, মানে তাদেরকে মালয়েশিয়া নিয়ে যাওয়ার জন্য রেডি করেছিল, তাদেরকে আমরা উদ্ধার করেছি 796 জনকে এবং এই পাচারের সাথে যারা জড়িত ছিল তাদেরকে আটক করেছি 64 জনকে এবং মামলা হয়েছে 32। এটা শুধু কক্সবাজার। আর পুরো বিভাগের চিত্রটা যদি বলি তাহলে 51টা মামলা হয়েছে, 432 জন ভিকটিম উদ্ধার হয়েছে এবং 92 জন পাচারকারী আটক হয়েছে। এই প্রসঙ্গে আমি এভাবে বলতে চাই যে আইন শৃঙ্খলা বাহিনীর যেমন এখানে কিছু দায়িত্ব তো অবশ্যই রয়েছে, একই সাথে জনসচেতনতা সৃষ্টি একটা খুব জরুরি। জরুরিটা এই জন্য যে আমরা বিদেশ যেতে চাই, বিদেশে একটা বড় সুন্দর জীবনের সুযোগ আছে, হাতছানি আছে, আমরা যেতে চাই, ঠিক আছে, কিন্তু কিভাবে যেতে হবে, কিভাবে গেলে সঠিক পথ হবে, কিভাবে গেলে আমার জীবন নিরাপত্তা থাকবে, আমি ভালোভাবে কাজ করে আসতে পারবো, এই বিষয়গুলো বোধহয় আমাদের প্রচারণটা বেশি দরকার। প্রচারণটা যদি এভাবে বলি, বাংলাদেশের সব কয়টি জায়গায় দরকার এমন না বলে আমরা যদি কনসেন্ট্রেট করি, আমরা যদি জেলার পরিসংখ্যান নেই যে কিছু কিছু বিশেষ জেলা থেকে বিদেশে বেশি যাচ্ছে, এমনকি যদি উপজেলাকেও ভাগ করে ফেলতে পারি সেটাও সম্ভব। সেই জায়গাগুলো যদি একটু প্রচারণা জানানো করা হয় যে বিদেশ যাওয়া শুধু বিমানে ওঠে না, বিদেশ যাওয়া মানে একজনকে টাকা দিয়ে কোন একটা জলযানে ওঠে না, বিদেশ যাওয়া মানে বৈধভাবে ভিসা, বৈধভাবে অনুমোদন, বৈধভাবে যাওয়া এবং সুন্দরভাবে জীবন যাপন করা। এই কথাটা শুধু বোঝানো দরকার। কারণ আমার কাছে যেটা মনে হয়েছে, আমি যদি এভাবে বলি যে একজন ভিকটিম, তিনি ভিকটিম হওয়ার পরে আমাদেরকে রিপোর্ট করেন। আমরা যখন তাকে জিজ্ঞাসা করি যে আপনি যখন এই যে দালালের সাথে কথা বলেছিলেন, আপনি সংস্থার সাথে কথা বলেছিলেন, তখন কি আপনি খোঁজ নিয়েছিলেন? আপনি কি আমাদেরকে একটু খোঁজ নিতে পারতেন না? বা বিএমইটি আছে একটা প্রতিষ্ঠান সরকারের, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের, সেখানে কি একটু খোঁজ নিতে পারতেন না? তখন সে কিন্তু আসলে এমন ভাব করে যে সে, তার আচরণে বোঝা যায় যে সে আসলে আগ্রহ করে খোঁজ নেওয়ার চাইতো, তার অতিরিক্ত আগ্রহ ছিল কিভাবে বিদেশে যাবে, যেন তেন ভাবে গেলেই হলো। মানে সবার মাঝে একটা ধারণা যে বিদেশের মাটিতে যে পড়লেই হইলো, তাহলেই আমি ভালো থাকবো, ভালো আয় করব। কিন্তু আমার মনে হয় এই জনসচেতনতা তৈরি করা দরকার যে বিদেশে যাওয়া মানেই জীবন বদল না, এর মাঝে অনেক কিছু আছে। যেমন আমি যদি আপনাকে এই যে পারস্য এবং বিভিন্ন ভূমধ্য সাগর পাড়ি দিয়ে যাওয়ার সময় মারা যাওয়া ব্যক্তিদের একটা পরিসংখ্যান হিসেব করে বলি যে এদের অনেকে আছে টুরিস্ট ভিসা নিয়ে গিয়েছিলেন। এখন এয়ারপোর্ট থেকে যখন টুরিস্ট ভিসা নিয়ে কেউ যায় বা লিবিয়া বা আশেপাশের দেশের শ্রম ভিসা নিয়ে যায়, তখন তো সে লিগাল, তখন তো তাকে ইমিগ্রেশন আটকাতে পারে না।
কিন্তু সে কিন্তু আসলে ওখানে যাচ্ছে সময়ের জন্য, 1 মাস 2 মাস, এরপর ওখান থেকে সে ভূমধ্যসাগর পাড়ি দেয়, দিতে যে মারা যায়, বিষয়গুলো এরকম।